আমাদের এখানকার কোনো ধর্ম ভেদাভেদ বলে কিছু নেই। এই যে রোজা চলছিল তো এই ইফতারের সময় তো ওনারা এসে একদিন পুজো দিয়ে গেছে। কিরিটেশ্বরী তো, তাই অনেকে ভাবে যে মুকুট পড়েছিল মায়ের, কিন্তু বলি যেটা হচ্ছে মায়ের যেটা পড়েছে সেটা হচ্ছে করটি, অর্থাৎ ফুলির অংশটা, মাথার এই অংশটা। ভারতবর্ষের মধ্যে এটাই একমাত্র মন্দির যেখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ একত্রিত হয়ে পুজো দেন। কত সুন্দর এক অসাধারণ গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে কিন্তু দেখতে। 2023 সালে কিরিটেশ্বরী গ্রামটা ভারতের শ্রেষ্ঠ গ্রাম হিসাবে উপলব্ধ। আজ আমি আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামের মানুষজনদের ধর্ম বর্ণ সব কিছু মিলেমিশে একাকার, সমস্ত মানুষজন একই সূত্রে গাঁথা রয়েছে, হিন্দু মুসলিম সবাই একই সাথে বসবাস করছে। আর এই গ্রামে রয়েছে 51 সতীপীঠের এক সতীপীঠ, যেটা তৈরি করেছিলেন নটরের রানী ভবানী। তিনি মানুষজনদের ভেদাভেদ না করে সমস্ত মানুষজনদেরকে একত্রে সমন্বিত করেই এই মন্দিরটা তৈরি করেছিলেন, কিরিটেশ্বরী মন্দির। চলুন সেই গ্রামে আজ আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মুর্শিদাবাদের এক সতীপীঠে। ভারতের যে 51টা সতীপীঠ রয়েছে তার মধ্যেই এক সতীপীঠ কিন্তু এই যে কিরিটেশ্বরী মন্দির। তো এই মন্দিরের সমস্ত ইতিহাস এবং বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মন্দিরটা কিন্তু 1000 বছরেরও পুরনো। আর এই মন্দিরে হিন্দু মুসলিম মানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসেন। তো এই মন্দির সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো আর মন্দিরের সমস্ত বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং, আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। আমার বাড়ি যেহেতু বনগাঁয়, আমি বনগাঁ থেকে ট্রেন ধরেছিলাম। আর বনগাঁয় যে 6টা 5-এর ট্রেনটা আছে সেটা ডাইরেক্ট মুর্শিদাবাদ চলে আসে। 3 থেকে 3.5 ঘন্টা জার্নির পরে মুর্শিদাবাদ এসে পৌঁছেছি। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো, তারপরে আমাদেরকে যেতে হবে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। দেখুন এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে এখন বাইরে বেরোবো। স্টেশন থেকে টোটোতে করে চলে আসলাম, সময় লাগলো 15 থেকে 20 মিনিট, আর টোটো ভাড়া নিল মাত্র 20 টাকা। তো এখন এসে পৌঁছে গেছি ইচ্ছাগঞ্জ ফেরিঘাট। ঘাটটা ভাগীরথী যে নদী রয়েছে, নদীর তীরে দারুণ সুন্দর একটা মনোরম পরিবেশে রয়েছে এই ঘাটটা। দেখুন এই হচ্ছে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। ঘাটের পাশে রয়েছে সুন্দর একটা বট গাছ, আর এই পাশে রয়েছে ঘাটের নৌকো ভেড়ানোর জায়গা করা, আর এ পাশ দিয়েও সুন্দর একটা জায়গা রয়েছে। দেখুন এই হচ্ছে ঘাট, কত সুন্দর মনোরম শান্ত পরিবেশে রয়েছে এই ঘাট। দেখুন এই বট গাছের ছায়ায় এখানে বসে এই শান্ত মৃদু হাওয়া গায়ে লাগানোর উপভোগটাই অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে এই নিলিবিলি ইচ্ছাগঞ্জ ফেরিঘাট। তো ঘাটের ওই পাশে আমরা যাব, ওই পাশের জায়গাটার নাম হচ্ছে ডাহাপাড়া। সেখান থেকে তারপরে আমরা যাব কিরিটেশ্বরী। এই ইচ্ছেগঞ্জ ফেরিঘাট থেকে এখন আমরা নৌকাতে উঠবো, আর নৌকাটা কিন্তু বেশ বড়। আর এই নৌকার ভেতরে বাইক সাইকেল মানুষজন সব কিছুই কিন্তু পারাপার হয়। দেখুন কত বড় এই নৌকাটা, নৌকার উপরে কত বড় একটা বাঁশের মাচা করা রয়েছে। দেখুন এই নৌকার উপরে কিন্তু উঠে গেছি, বুঝতে পারছেন এই নৌকাটা কত বড়। দেখুন এই যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, ছোট ছোট ভ্যান সাইকেল সব কিছুই কিন্তু পারাপার হয়। তো দেখুন দারুণ কিন্তু লাগছে এই জায়গাটা, ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর ওই যে যে নৌকাটা আসছে ওই নৌকাটা এসে এই ঘাটে দাঁড়াবে, তারপরে আমাদের এই নৌকাটা ছাড়বে। তো খুবই অসাধারণ লাগছে এই ইচ্ছেগঞ্জ ফেরিঘাটটা। এখন আমরা এই ভাগীরথী নদীর ওপর দিয়ে নৌকা পারাপার হচ্ছি। কি অসাধারণ সুন্দর এক দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন আপনাদের একটা দৃশ্য দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারদুয়ারি। এখান থেকে সরাসরি হাজারদুয়ারিটা দেখা যাচ্ছে, একদম নদীর পাশে রয়েছে। কি সুন্দর লাগছে। আর ওই পারে আমরা যাব, ওই পারটার নাম হচ্ছে ডাহাপাড়া। অসাধারণ সুন্দর এক দৃশ্য। তো নৌকা পার হয়ে চলে আসলাম এপারে ডাহাপাড়া। এখান থেকে রয়েছে টোটো স্ট্যান্ড, আর সেই টোটোতে করে তারপরে যেতে হবে আমাদের সেই কিরিটেশ্বরী মন্দির। তো দেখুন এই যে ঘাটটা কি অসাধারণ লাগছিল। আর এখান থেকেই আপনাদেরকে দেখালাম যে হাজারদুয়ারি মুর্শিদাবাদের, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। তো এখান থেকে যাব ফার্স্টে টোটো স্ট্যান্ড। এটাই হচ্ছে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। এখানে রয়েছে একটা যাত্রী প্রতীক্ষালয়, বট গাছের নিচে ছোট্ট একটা দোকান,
আর এপাশে রয়েছে কিছু টোটো, আর ওপাশে রয়েছে টোটো ইঞ্জিন ভ্যান। তো এখান থেকে দেখতে হবে যে কিরিটেশ্বরী কোন টোটোটা যায়, সেই টোটোতে আমরা এখন উঠে পড়ব। এই হচ্ছে ঘাটের রাস্তা, এখান দিয়ে আমরা এসেছিলাম। আর এই ঘাটের একদম পাশে এই টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই টোটোটা বুক হয়ে গেছে, এই টোটোতে আমরা যাব। আর এই মন্দিরে যেতে ভাড়া লাগবে 30 টাকা, আর সময় লাগবে ওই 15 থেকে 20 মিনিট মতন। তো আমরা এখন এই টোটোতে উঠে পড়ব। এখন এসে পৌঁছে গেলাম কিরিটেশ্বরী মন্দিরের সামনে। টোটোতে নেমে গেলাম, আর টোটোতে ভাড়া নিল মাথাপিছু মাত্র 30 টাকা করে, আর সময় লাগলো 15 থেকে 20 মিনিট। তো মন্দিরটার কিন্তু একটা অসাধারণ সুন্দর পরিবেশ রয়েছে। সামনে রয়েছে বড় একটা খোলা মাঠ, আর এইখানে রয়েছে মন্দির। মন্দিরের সামনে ছোট্ট একটা রাস্তা, রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান। দেখুন, এই যে আইসক্রিমের দোকান, এই পাশে ঝালমুড়ির দোকান, এখানে লুচির দোকান রয়েছে, এই যে আখের রস। আর এখানে হচ্ছে পুজো দেওয়ার যে ডালিগুলো রয়েছে সেই সব দোকান এখানে বসেছে। দেখুন, দারুণ, কত সুন্দর। এখানে পুজোর ডালি অনেক দোকান রয়েছে এখানে। দেখুন, এই হচ্ছে মন্দির, কত সুন্দর। দেখুন এই মন্দিরের পরিবেশ দেখুন। এই হচ্ছে মেন মন্দির, শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির। দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের চারপাশটা দেখুন কত সুন্দর। আর এটা হচ্ছে ভারতের যে 51টি সতীপীঠ রয়েছে তার মধ্যে কিন্তু এইটা হচ্ছে একটাই, কিরিটেশ্বরী মন্দির। তো সেই মন্দিরের সম্বন্ধে আমি পরে বলছি আপনাদেরকে, আগে আপনাদেরকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই। দেখুন, শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতা, এখানে এই যে মন্দিরের একটা ব্যানার রয়েছে। আর এটা ছিল হচ্ছে পুরনো মন্দির। দেখুন, এই যে এখানে ব্যানারও দেওয়া রয়েছে, শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার আদি মন্দির হচ্ছে এটা। ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি, প্রবেশ করাচ্ছি। দেখুন, এটা হচ্ছে কিরিটেশ্বরী মাতার আদি মন্দির। দেখুন, এখানে হচ্ছে পুজো চলছে। দেখুন, এই হচ্ছে মাতার মুকুট, ওখানে পুজো চলছে, আর এখানেও পুজো চলছে। আমরা এখানে বসে পড়েছি, এখানে হচ্ছে পুজো দেবো। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মায়ের মুকুট, সেই মুকুটের সামনে এখানে বসে পড়েছি। আচ্ছা, এই মন্দিরটা কত বছরের পুরনো? মায়ের মন্দির কত সময়? হাজার বছর আগের। আচ্ছা, আর এই মন্দিরে কি সব ধর্মের মানুষ পুজো দিতে আসেন? হ্যাঁ, সবাই, হিন্দু মুসলিম সবাই, তাই তো? আর এই যে মায়ের মুকুটটা রয়েছে, এইটা কি ওই মায়ের যে মূর্তি রয়েছে মূর্তির নিচে আছে? আচ্ছা আচ্ছা। আর এই মন্দিরের জমিটা নাকি শোনা যায় কোনো মুসলিম ব্যক্তি দান করেছিলেন। আচ্ছা আচ্ছা, বা খুবই সুন্দর একটা মন্দির, যেখানে হিন্দু মুসলিম সবাই সব সম্প্রদায় এসে একজোট হয়ে এখানে পুজো দিচ্ছে। তো এখানে পুজো কী বারে হয়? প্রত্যেক দিন হয়। প্রত্যেক দিন হয়। আচ্ছা, মন্দির খোলার সময়? 8টা, সকাল 8টা থেকে, আর বন্ধ হয় সকাল 7টা, সন্ধ্যে 7টা, 8টা থেকে 7টা। আর শনি মঙ্গলবারে বড় মেন পুজোটা হয়। আর এখানে মেলাঘাট কখন হয়? মানে পৌষ মাসে শনি মঙ্গলবার। পৌষ মাসে শনি মঙ্গলবার ভীষণ বড় করে মেলা হয় এখানে। আচ্ছা আচ্ছা। দেখুন, আরও মন্দিরের সম্বন্ধে অনেক কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। যে কিরিটেশ্বরী মায়ের যে আদি মন্দির, এই মন্দিরের সামনে রয়েছে খুব বড় একটা জায়গা, আর তার সামনেই রয়েছে মহাদেবের একটা মন্দির। দেখুন, এখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে অনেকগুলো। দেখুন কত ধরনের পাথর দিয়ে এখানে শিবলিঙ্গ করা রয়েছে। এই দেখুন, এই একটা শিবলিঙ্গ, এই একটা শিবলিঙ্গ, এই একটা, দেখুন কতগুলো শিবলিঙ্গ রয়েছে, 5-6টা শিবলিঙ্গ এখানে রয়েছে। দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ। আর এই যে জায়গাটা রয়েছে মায়ের যে ভোগ প্রসাদ, সেই প্রসাদ কিন্তু এই জায়গায় বসে খাওয়ানো হয়। এবার আমি প্রবেশ করছি মূল মন্দিরে। আগের যে মন্দিরটা আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে আদি মন্দির, ওটা হচ্ছে ওই পাশে। আর এই পাশে রয়েছে
পরের একটা মূল মন্দির। তো এই মন্দিরে এখন প্রবেশ করব। দেখুন কত সুন্দর এই মন্দিরটা। এখন প্রবেশ করেছি মূল মন্দিরের ভেতরে। আর এই মন্দিরের যে তথ্যগুলো রয়েছে, পুরনো কাহিনী এবং ইতিহাস, সেই কাহিনীগুলো এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব। এটা হয়ে যাবে এখন আমি চলে এসেছি মূল মন্দিরের ভেতরে। আর এই মন্দিরের যে পুরনো ইতিহাস এবং কাহিনী রয়েছে, সেই সমস্ত কিছু এই মন্দিরের যে পুরোহিত মশাই রয়েছে তার কাছ থেকে আমরা শুনে নেব। এখানে একটাই যে এই জায়গার নাম তো কিরিটেশ্বরী, এবার মায়ের নামে পুরো গ্রাম। সুতরাং আমাদের যারা এখানে মুসলিম সম্প্রদায় আছে তাদের জায়গাটার নামও কিরিটেশ্বরী, অঞ্চলটা পুরোটাই। তো এইটা আমাদের এখানকার কোনো ধর্ম ভেদাভেদ বলে কিছু নেই। আমাদের যারা মন্দির কমিটিতে যারা সদস্য আছেন ওনারাও কিন্তু সবাই ওই মুসলিম সম্প্রদায়ের মানুষও আছেন এবং সহযোগিতা করে সমস্ত পুজো আর্চাতেই তারা থাকেন। ওনারা সব কিছু মিলিমিশে করে। আমরা তারাও আছে মানে আমাদের এই যে হিন্দু ধর্মের যে পুজোটা রয়েছে সেই পুজোর মধ্যেও তারা এসে ওনারা আসেন এবং পুজো দিয়ে যান। তো আচ্ছা, মায়ের কাছে এসে পুজো দিয়ে যান। এমনও আছে মায়ের কাছে এসে প্রত্যেক বছর মানে ওনারা পরিবার নিয়ে এসে মায়ের কাছে পুজো দিয়ে যান। হ্যাঁ, মানুষ পুজো দিয়ে যান। পৌষ মাসে দেয় নাকি যে কোনো সময়? পৌষ মাসে তো দেয়ই, এবার ওনাদের ইচ্ছে মতো ওনারা যখন আসেন, এই যে রোজার সময়, এই যে রোজা চলছিল তো এই ইফতারের সময় তো ওনারা এসে একদিন পুজো দিয়ে গেছে। একজন এসেছিলেন, আছেন কাছে, আমার বাবা শুধুমাত্র কি মুসলিম সম্প্রদায় না, অন্য সব ধর্মের মানুষই আসে এখানে, কোনো ধর্ম সম্প্রদায় বলে কিছু নেই, এখানে সবাই আসে। কারণ মায়ের কাছে সব সন্তানই সমান, আলাদা বলে কেউ নেই। হ্যাঁ, এইটাই। আর তাই আমরা সবাইকে বলি যে সবাই আসুন, মন্দির মায়ের দর্শন করুন, মায়ের কাছ থেকে মায়ের কৃপা লাভ করুন। আমাদের কোনো বাধা বিপত্তি কিছু নেই, সব কিছুতেই মায়ের কাছে আসুন। যে কোনো কিছু কাজকর্ম হোক মায়ের কাছে এসে আগে দর্শন করে যান। আচ্ছা, এখানে একটা জিনিস যে বলে যে মায়ের কিরিট, হ্যাঁ, এই যে ধারণাটা হয়েছে মানুষের মনে, মায়ের যেটা পড়েছিল না, অনেকে ভাবে মায়ের এখানে কিরিট পড়েছিল, যেহেতু জায়গার নাম কিরিটেশ্বরী তো তাই অনেকে ভাবে যে মুকুট পড়েছিল মায়ের। কিন্তু বলি যেটা হচ্ছে মায়ের যেটা পড়েছে সেটা হচ্ছে করটি, অর্থাৎ খুলির অংশটা, মাথার এই অংশটা যেখানে মুকুটটা ধারণ করা হয়, বা সদমা মহিলারা যেখানে সিঁদুর ধারণ করেন সেই জায়গার অংশটা পড়েছিল। এইটা অনেকে ভাবে মুকুট, কেউ বলছে কপাল, তা নয়। জানবেন, কারণ মায়ের মা যখন দেহত্যাগ হয় তখন মা কিন্তু অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন, তাই ওনার সমস্ত কিছুই কিন্তু পুড়ে গেছিল, অগ্নিদগ্ধ মা তখন। সেই আগুন রূপে মা প্রত্যেকটি জায়গায় জায়গায় পড়েছিল। আস্তে আস্তে যুগের পরিবর্তন ঘটেছে, মা দেখলো এই কলিযুগের মানুষের যে ধর্মকর্ম, এই আগুনের তেজ তারা নিতে পারবে না, তাই আমাদের মতন সন্তানের কথা ভেবে মা সন্তানকে কাছে পাওয়ার জন্য এই আগুন থেকে শিলায় পরিণত হলো। এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু পীঠস্থানের নিয়ম হচ্ছে মায়ের শিলা পুজো, যার জন্য আজও কিন্তু কামাখ্যাতে সেই প্রথা থেকে গেছে, মায়ের শিলাতেই পুজো হয়। সেখানে মূর্তি নয়, মূর্তি সমস্ত বাইরে পুজো হয়, মূল শিলা কিন্তু পুজো ভেতরেই হচ্ছে। এবং একটা জায়গাতে এখন অবধি প্রমাণ থেকে গেছে, সেটা হচ্ছে জ্বালামুখী, হিমাচল প্রদেশে, যেখানে মায়ের সেই আগুনটা জ্বলছে। সেই আগুনের কিন্তু তেজ নেই, কিন্তু আগুন হিসেবে মা জ্বলছে, অর্থাৎ প্রমাণ হিসেবে মা একটি অংশ রেখে দিয়ে গেছেন। এবং এই পীঠস্থানের নিয়ম হচ্ছে এই মাতৃ অংশ পুজো হবে খোলা, উন্মুক্ত, যার দর্শন, যার স্পর্শে আমাদের কলিযুগের মানুষের পাপ মুক্তি ঘটবে। তাই আজও কিন্তু আমাদের প্রথা হচ্ছে মাকে দর্শন হচ্ছে এবং স্পর্শ হয়। যারা ভক্তরা আসেন পুজো দেওয়ার পরে মাকে স্পর্শ করে যান, আমাদের এই প্রথা আজও আছে, যার জন্য কামাখ্যাতেও কিন্তু দেখবেন মায়ের স্পর্শ হয়। ঢাকা হয় কবে? একমাত্র অমাবাস্যার সময়। তা যেখানে মায়ের লজ্জা নিবারণের স্থান, যেখানে খোলায় পুজো হচ্ছে, বা যে লজ্জাস্থান ঢাকার কথা, সেটি যদি খোলা অবস্থায় পুজো হতে পারে, সেটি যদি ভক্তরা স্পর্শ পেয়ে থাকে, তাহলে বাকি অঙ্গগুলো থেকে স্পর্শ পাবে না কেন? তাই আমরাও কিন্তু সেই প্রথা রেখেছি এবং রানী ভবানী সেই নির্দেশ দিয়ে গেছেন, আমরা বংশ পরম্পরায় ওনার রীতি নিয়মগুলোই পালন করে চলেছি। রানী ভবানীর সময় কি এই যে মন্দিরটার এই যে স্ট্রাকচারগুলো, এই যে সেই একটু বিশ্লেষণ করে বলে দিই। এবার রানী ভবানী যখন মন্দির প্রতিষ্ঠা করে যান, সেই সময় উনি দেখলেন যে ধর্ম ভেদাভেদ বলে কিছু রাখবো না। উনি দেখলেন যে সমস্ত ধর্মটাকে উনি একটা জায়গায় করে গেলেন, যার জন্য উনি যে গর্ভগৃহ নির্মাণ করে গেলেন, তার মধ্যে দেখুন বেশ কিছু ধর্মের ইতিহাস পাবেন। প্রথমে তো মা আছেন এই শিলার মধ্যে, যেটা গর্ভগৃহ বলছে, দেখতে অনেকটা ঘরের মতো, দেখতে অনেকটা ঘরের মতো। এই যে দরজাটা, এটা দরজার মতো দেখতে, তাই তো? হ্যাঁ। এবং মায়েরা সন্তান ধারণ করে কোথায়? গর্ভে, অর্থাৎ নিচের দিকে। সেই গর্ভে কিন্তু মা বসে আছেন, উনি সুন্দরভাবে দেখিয়ে গেছেন। এবং উনি দেখালেন যে এই যে নকশাটা দেখছেন, যেটা ফুল পাতালতা নকশা, এই নকশাগুলি হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। যে নকশা আপনার তারাপীঠ, নলারেশ্বরী বা আরও বেশ কিছু জায়গায় বা কোনো বৌদ্ধ স্থাপত্যে বা বৌদ্ধ টেম্পেলে গেলে দেখতে পাবেন এই নকশাগুলো।
এবার নকশাটা ছেড়ে দিয়ে এই যে খিলানটা দেখছেন বা এই যে খাঁজ 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 যে খোপটা দেখছেন, এই হচ্ছে ইসলামিক স্থাপত্য। অনেক মসজিদে দেখা যায়, দেখবেন হাজারদুয়ারির সামনে ইমামবাড়াতে এই ধরনের নিদর্শন পাবেন। এবং আরও যেহেতু আমাদের মুর্শিদাবাদ মানে তো নবাবদের জায়গা, তাই ওখানে দেখবেন অনেক ঐতিহ্যে বা অনেক ইতিহাস আছে আজও, যেটা সেই আর্কিটেকচারে প্রমাণ পাবেন। আর এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য আটচালা, কালীঘাটের মডেল, বাংলা স্থাপত্য, যেটাকে চলতি কথা বলা হয় বাংলা চাল। কারণ এই চালটা শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যেই রয়েছে, পশ্চিমবাংলার বাইরে কিন্তু এই ধরনের স্থাপত্য নেই। এই বাঁকুড়া, বিষ্ণুপুর এই দিকে গেলে এই ধরনের চূড়া এইগুলো দেখতে পাবে। তাহলে কি পেলাম? বৌদ্ধ, ইসলাম এবং হিন্দু, অর্থাৎ সর্বধর্মের সমন্বয় রানী ভবানী মন্দির করে গেলেন। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরে চূড়া দর্শন করবেন। ভক্তদের বলবো যারা আসবেন আগে চূড়া দর্শন করবেন। এই চূড়াটাকে দেখবেন, মন্দিরের যে চূড়া সেটা কিন্তু এরকম সোজা নয়, এইরকম বেঁকানো, পুরোটাই বেঁকানো। হ্যাঁ, তো এই চার চালাটি হিন্দু, পেটটা হচ্ছে ইসলাম এবং অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ। প্যাগোডা, নেপালে, তিব্বতে গেলে এই ধরনের চূড়াগুলো দেখা যায়। এবং রানী ভবানী এখানে দেখিয়ে গেলেন যে প্রাচীন যুগে এই বৌদ্ধ, এই ইসলাম বা এই হিন্দু, সেই প্রাচীন যুগে তখন ছিল একান্নবর্তী পরিবার। তখন আমাদের ধর্ম সম্প্রদায় বলে কিছু ছিল না, আমরা সবাই ছিলাম একটাই ধর্মে, সনাতন ধর্ম। আজকে যেটা ধর্মের জন্য ভাগ হয়েছে, সৃষ্টির সময় তো কোনো ধর্ম ভেদাভেদ ছিল না। তারা একটা জিনিস বলছি, এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তারা কি বিশ্বাস করে যে তাদের পূর্ব বংশ সনাতন ধর্ম ছিল? এবার দেখুন, এগুলো সবার তো একতা এখন তো এই মধ্যে এখন নেই, একতা নেই। তবে বেশ কিছু মানুষজন জানে, বেশ কিছু মানুষজন এগুলোকে নিয়ে মানে স্বীকৃতি দিয়েছে যে না, যে ধর্মটা আমাদের আলাদা হয়েছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু সবাই এক। তাই রানী ভবানী বাইরের থেকে দেখিয়ে গেছেন তিনটে ধর্ম। তাই এটা দেখিয়ে গেলেন যে প্রাচীন যুগে যেহেতু ধর্ম ভেদাভেদ ছিল না, আমরা ছিলাম একান্নবর্তী পরিবার, যার জন্য 51 পীঠে এই 51বর্তী পরিবারের ইতিহাস দিয়েছিলেন বলেই 2023 সালে ভারত সরকারের কাছে এই মন্দির হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল 23 সালে। গ্রামটা যেহেতু দেখুন, স্বীকৃতি দিলে শুধু মন্দিরকে তো দিতে পারবে না, কারণ আমাদের মন্দির নিয়েই তো পুরো গ্রামটা, যার জন্য পুরো গ্রামটাকে স্বীকৃতি দিয়ে গেছে, যেন এই গ্রামটাও যেন তার জন্য ডেভেলপ হতে পারে, মন্দিরকে নিয়ে যেন গ্রামটা যত উন্নত হয়, সেই জন্য উনি দিয়ে গেছেন, যার জন্য এই ওনারা দিয়েছিলেন, যার জন্য আমরা হেরিটেজ তার মাধ্যমে একটু প্রচার হয়েছিল। কিন্তু আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে আরও একটু প্রচার হোক, ভক্তরা জানুক যে কি দাঁড়িয়ে আছে, কি ইতিহাস রানী ভবানী দিয়ে গেছেন। এই ইতিহাসগুলো মুর্শিদাবাদের একটা ঐতিহ্য, কিন্তু ঐতিহ্য না, হ্যাঁ, আর কিন্তু আমি মনে হয় ভারতবর্ষের কোনো জায়গায় দেখিনি যে এই 3, 4, 5টা সমস্ত ধর্ম ভ্রাতৃত্ব সমন্বয়ে এরকম মেলবন্ধন তারা এখানে এসে পূজাও দিতে আসে। মানে এটা কিন্তু একটা ভাবার বিষয়, অবাক হয়ে যায়। এবং এখানে কি হয়েছে, মানে যেহেতু জায়গার যোগাযোগ রাস্তা তো অনেক কম, আমরা বলবো যে একটু যোগাযোগ ব্যবস্থাটা যদি ঠিক হয় তাহলে ভক্তদের আসার আরও সুযোগটা বেড়ে যায়। হ্যাঁ, পীঠস্থান, এবং এই পীঠস্থান একটাই যেখানে দেখবেন আপনি বসে সুন্দরভাবে আপনি মায়ের আরাধনা করতে পারেন, যেখানে কেউ আপনাকে কোনো একটা কিছু বলবে না যে না এত দেরি কিসের বা কিছু মন্দির থেকে বেরিয়ে পড়ুন, এই সমস্ত কিছু নেই। তাই মন্দিরে আসলে সুস্থভাবে সুন্দরভাবে পুজো হয়। খুব অসাধারণভাবে বললেন। হ্যাঁ, এবং বলে দিই আরেকটি, যে আমাদের বাৎসরিক উৎসবটা হচ্ছে পৌষ মাস। পৌষ মাসের বিশেষ মঙ্গলবার, পৌষ মাসের প্রত্যেকটি মঙ্গলবারের দিন এখানে মায়ের দেবী মূর্তি নিয়ে আসা হয়, রাজবেশ বলা হয়, যেটা এই মুহূর্তে মন্দিরের বাইরে বন্ধ আছে। কোথায় কীভাবে সেটা আমরা বলতে পারবো না, নিষেধ আছে। কিন্তু সেই মায়ের দর্শন পেতে গেলে আপনাদের আসতে হবে পৌষ মাসে। পৌষ মাসে যে কোনো মঙ্গলবারের দিন দুপুর 2টো থেকে সন্ধ্যের মধ্যে আসুন, তখনই মায়ের শিলার ওপরে সেই দেবী মূর্তির দর্শন পাবেন। মানে 4 দিনে বের হয়। আমি তার ছবি একটু ফোনে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে, আমি এখন ফোনেই দেখাতে পাচ্ছি। তো এই হচ্ছে মায়ের সেই দেবী মূর্তি, যেটি 4 দিনের জন্য বের হয়। এবং এটির গুরুত্বটা কোথায়, কেন বন্ধ রাখতে হয়েছে, কারণ এই মায়ের মূর্তি কোথায় কিভাবে পাওয়া গেছিল সেটি রানী ভবানী জানতেন না, ওনার কাছে সেই তথ্য ছিল না। এবং মুখের দিকে তাকিয়ে দেখুন, মায়ের মুখের যে আদলটা, এর মধ্যে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে। তার মানে এখানে পরিষ্কার হয় যে প্রাচীন যুগে একসময় এখানে বৌদ্ধের ভীষণ প্রভাব ছিল। এবং আরেকটি জিনিস, এখানকার যে ভৈরব, উনিও ছিলেন বৌদ্ধ মূর্তি। যে ভৈরব মূর্তি এখান থেকে আজ থেকে 50-60 বছর আগে এখান থেকে চুরি হয়ে যায়, সেটার ছবি আমি দেখাবো। এবং উনিও ছিলেন বৌদ্ধরূপী ভৈরব। তার মানে বোঝা যায় যে প্রাচীন যুগে এখানে বৌদ্ধের বেশ আনাগোনা ছিল এক সময়। আজকে হয়তো তারা আসা যাওয়া কমে গেছে, সেই সময় তো নেই। তাই সেই সময়ের দিনে তখন ভক্তরা বৌদ্ধের প্রভাব ভীষণভাবে ছিল, যার জন্য মায়ের মূর্তি যেহেতু ভৈরব, মানে মূর্তিটি যেহেতু বুদ্ধিস্ট, এবং এখানকার ভৈরব মূর্তি যেটা ছিল সেটাও ছিল বুদ্ধিস্ট। এই হচ্ছে সেই মূর্তির ছবি।
আমি এখন ছবি দেখাচ্ছি, কারণ এই মূর্তি প্রাচীন যুগে এটা তো অনেক পুরনো দিনের একটা পুরোনোদের ছবি। দেখুন নিচে লেখা আছে কিরিটেশ্বরী ভৈরবরূপী বৌদ্ধ মূর্তি। তাহলে ইতিহাসে কিন্তু বলছে যে এই ভৈরব ছিলেন বৌদ্ধ। এই মূর্তিটি এখন বর্তমানে যদি যান জিয়াগঞ্জের রায় বাহাদুর মিউজিয়ামে, সেই রায় বাহাদুর মিউজিয়ামে সেই ভৈরব এখন সংরক্ষিত করা আছে, এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। এবং নিয়ম হচ্ছে মায়ের যিনি ভৈরব উনি থাকবে সর্বদা মায়ের বামে, বামস্থ ভৈরব বলে। যেমন যদি আপনারা পুরী যান, সেই পুরীতে দেখবেন যে মা বিমলা মন্দির আছে, ওটা পীঠস্থান, এবং মায়ের ভৈরব কিন্তু স্বয়ং জগন্নাথ দেব নিজেই, যার জন্য আদ্যস্তর থেকে উল্লেখ আছে বিমলা পুরুষোত্তমে। তা আমরা যতদূর জানি মাকে ওখানে মা লক্ষ্মী হিসেবে পুজো করা হয়, তাই ওনার ভৈরব স্বয়ং জগন্নাথ নিজেই, তাই উনি কিন্তু মায়ের বামে আছেন। আমাদেরও মন্দির আছে মায়ের বামে, অদ্ভুত তার কাজ, ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন সেই মন্দিরের কাজ অদ্ভুত। অনেক পুরনো ইতিহাস ছিল, মিটে যাচ্ছে। সরকার পেছনে একটা পুরনো মন্দির ছিল, সেটাকে ভেঙে এখন নতুন মন্দির করেছিলেন। পেছনে কিছু যে মন্দির করা হয়েছে হ্যাঁ, দেখছি, ওইগুলো কিসের জন্য? পেছনে একটা নতুন করে মন্দির তৈরি হয়েছে, ও সমস্ত জায়গায় ছিল মায়ের পুরনো সমস্ত ভিটিগুলো, যেগুলো আজ থেকে বহু বছরের মন্দির ছিল। তো এই হেরিটেজ হওয়ার পরে কিছু টাকা অনুদান এসেছিল, তা আমরা চেয়েছিলাম মন্দিরটাকে বাঁচানোর জন্য, কিন্তু ওনারা সরকার থেকে যেগুলো ঘোষণা হলো যে মন্দিরটা ভেঙে দেওয়া হবে, এবং ভেঙে দিয়ে নতুন করে মন্দির তৈরি করা হলো। কিন্তু আমরা চেয়েছিলাম ঐতিহ্যটাকে বাঁচানো, কিন্তু সেটা হয়তো হলো না। পুরনো ঐতিহ্য তো, যে কোনো দিন ভেঙে গেলে দুর্ঘটনা হতে পারে বলে ওটাকে ভেঙে দিয়ে এখানে কি এই যে তৈরি করা পুরনো যে কিছু স্ট্রাকচার দেখা যায়, এখানে কি অনেক শিব মন্দির ছিল আগে? এখানে ছিল 107টা শিব মন্দির ছিল, 107টা শিব মন্দির ছিল। কালনায় যেমন আছে হ্যাঁ হ্যাঁ 8টা, এখানে রানী ভবনে 107, মানে এখানে দ্বিতীয় কাশী নির্মাণ করতে চেয়েছিলেন, হ্যাঁ, কিন্তু এটাকে সেগুলো বলা হয় উনি বাংলার কাশী। হ্যাঁ রানী ভবানী করেছিলেন। রানী ভবানী মন্দির প্রতিষ্ঠা করে যান। হ্যাঁ নাটোর রানী, এবং রানী ভবানী বর্ণগর বলে একটি জায়গা আছে, সেখান থেকে উনি প্রায় দিন এখানে আসতেন, এবং এসে উনি মায়ের স্বপ্নাদেশ পান, তখন এখানে এসে তখন উনি মায়ের এই স্বপ্নাদেশে উনি মন্দির প্রতিষ্ঠা করেছেন 300 বছর আগে। এবং আমি একটা দেওয়ালে দেখাবো যে লালগোলার মহারাজা 100 বছর আগে উনি মন্দির মেরামতি করেছেন, তখনও লিখে গেছেন কিরিটেশ্বরী মাতার মন্দির। কারণ কারণ এখানে 3টে মন্দির। হ্যাঁ লালগোলার মহারাজা, এটা অনেকে ভুল করে নাই, দর্প নারায়ণ রায় করে দেয়। লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায়, যোগেন্দ্র নারায়ণ রায়। হ্যাঁ যে মন্দিরটা রয়েছে লালগোলায়, মানে মায়ের মন্দিরও আছে। যোগেন্দ্রনারায়ণ হ্যাঁ রায়, হ্যাঁ, হ্যাঁ। আমি দেওয়ালে লেখা দেখাবো আপনাদের। এবং আরেকটা জিনিস বলি, কারণ এখানে 3টে মন্দির, ঠিক আছে, এইটা ভক্তের কাছে খুব বিভ্রান্তের ব্যাপার। মানুষজন এসে না খুব বিভ্রান্তে পড়ে যায়, তখন অনেকে ভাবে যে এই কিরিটেশ্বরী মন্দির, তার মধ্যে 3টে মন্দির, এ একরকম কথা বলছে, ও একরকম কথা বলছে, আরেকজন একরকম কথা বলছে, আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। এবং অনেকে ভাবে তারাপীঠে যেরকম হ্যাঁ হ্যাঁ বামদেবের ভিটেতে যেমন বললেই হয় আমরা সবাই নাতি, কিন্তু আসল কথাটা তুলে ধরে। কিন্তু আমরা চাই ভক্তদের কাছে সঠিকটা দেওয়ার, কারণ মা তো সর্বত্রই, এই পুরো বিশ্বটাই তো মায়ের জায়গা। সুতরাং আমার আলাদাভাবে বলার কিছু নেই যে মা এখানে আছে ওখানে আছে, তো নয়। কিন্তু হ্যাঁ, মায়ের যে অংশ যেটা পড়েছিল রানী ভবানী যাকে প্রতিষ্ঠা করেছিলেন সেই শিলায়, নাহলে এত কিছু ইতিহাস কিন্তু এইটা হচ্ছে মূল শিলা, নাহলে এত কিছু ইতিহাস কিন্তু এই মন্দিরে হতো না। রানী ভবানী শুধু মন্দির করতেন না, লালগোলা মহারাজা তাহলে মেরামতি করে লিখে যেতেন না কিরিটেশ্বরী মাতার মন্দির। তাই ভক্তের কাছে বলবো, আসুন দর্শন করুন, 3টে মন্দিরই যান, কিন্তু ইতিহাসগুলো জানবেন আগে। কারণ বলে দিচ্ছি, পাশের মন্দিরটা তৈরি হলো বছর 35-40 বছর আগে, যেটা নাট মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল বহরমপুরের এক পরিবারের হাতে, আড্ড পরিবার, ওনারা প্রতিষ্ঠা করেছিলেন 35-40 বছর আগে, যার জন্য মন্দির প্রতিষ্ঠা হলো। এবং ওটা একসময় যজ্ঞ অনুষ্ঠান এই সমস্ত কাজকর্মগুলো হতো, বা পৈতে অনুষ্ঠান, যেমন আমার পৈতে মন্দিরে বারান্দায় হয়েছে, এগুলো হতো। আস্তে আস্তে ভক্তের চাপ বাড়ায়, এই 12 বছর 14 বছর আগে ওইখানে একটা মায়ের একটা বড় পেতলের মূর্তি দান করা হয়েছে। এই মায়ের মূর্তি যেদিন দান করা হলো, এই তারপর থেকে শুরু হয়ে গেল বিভ্রান্তটা, এই আসল নকল আদি এইগুলো শুরু হয়ে গেল। কিন্তু ওখানে লেখা ছিল আদি বলে লেখা হয়েছে কেন? কারণ মন্দিরের ভিটিটা তো মায়ের জায়গা, তাই মায়ের মন্দিরে যেহেতু আদি ভিটিটাতে মন্দির করা হয়েছে, তাই মন্দিরের জায়গাতে যেহেতু মন্দির করছে, তাই আদিটা উল্লেখ পেয়েছে। কিন্তু লিখবেন লেখা আছে পুনর্নির্মিত হইলো, এবং সেটা আগেও ছিল প্রতিষ্ঠিত করা হইলো, সেই প্রতিষ্ঠিত কেটে দেওয়া হয়েছে। এবং আগে লেখা ছিল কালী মাতার মন্দির, সেখান থেকে মানুষের বিভ্রান্তিটা এসে গেছে। ভেতরে আছে একটা গুপ্ত মন্দির, এটা অনেকে বলবে যে মুর্শিদ কুড়িকার ভয়ে মাকে সরিয়ে লুকিয়ে আনা হয়েছিল, সেটাও নয়। মাকে ওখানে সরানো হয়নি, মাকে ওখানে পাওয়া গেছিল, ওখানে থেকে মাকে জলের তলা থেকে উদ্ধার করা হয়েছিল মাকে। এবং মা ওখানে যে রূপে আছে সেটা আমাদের সন্তানের জন্য দর্শন নিষিদ্ধ, যার জন্য নাম হয়েছে গুপ্ত কথাটা। তাই ওখানে মা বসে আছে স্বয়ং পূর্ণ রূপে, এবং রূপের মধ্যে এমন কিছু দৃশ্য আছে আমাদের সন্তানের জন্য দর্শন নিষেধ, যার জন্য নাম হয়েছে গুপ্ত। এই গুপ্তটাকে ধরেই এই বিভ্রান্তগুলো এসেছে। এবার বলে দিই একটা কথা, যদি মাকে এখান থেকে সরিয়ে লুকিয়ে যদি নিয়ে রাখা হয়, তাহলে মায়ের সঙ্গে যিনি ভৈরব ছিলেন সেই ভৈরবকে নিশ্চয়ই সরাতে হতো। আমাদের মায়ের যে ভৈরব, আমি যে বললাম যে ভৈরব মূর্তি চুরি হয়ে গেছে 50-60 বছর আগে, আর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 150 বছর আগে, তাহলে মাকে যদি সরানো হয়ে থাকে, তাহলে সেই ভৈরবকে কেন সেদিন সরানো হয়নি? আমার কাছে এই উত্তর। তারপরে একটা জিনিস হচ্ছে,
যেখানে মায়ের লজ্জা নিবারণের স্থান, যেখানে খোলায় পুজো হচ্ছে, যে মা কামাখ্যা যেখানে খোলায় পুজো হচ্ছে, তাহলে মায়ের লজ্জার স্থান যেখানে খোলায় পুজো হচ্ছে, তাহলে বাকি অঙ্গগুলো ঢাকার দরকারটা কি? যদি ঢাকতে হয় তাহলে ঢাকতে হতো মায়ের সেই অংশ কি, তাহলে যে নিবারণেরও অংশ যেটা খোলা আছে, তাহলে মায়ের সেই গুপ্ত মন্দির অংশকে তাহলে কেন খুলে পুজো করা হচ্ছে না? কেন আজও সেই নীতি নিয়ম? কারণ এমন কিছু দৃশ্য আছে যেটা আমাদের সন্তানের জন্য দর্শনযোগ্য রূপ নয়, যার জন্য নাম হয়েছে গুপ্ত কথাটা। এইটাকে ঘিরে মানুষজন বলছে মসজিদ কুলিকার ভয়ে এই সমস্ত। মসজিদ কুলিকার ভাঙার কোনো গল্প নেই। যদি ভাঙাই থাকতো তাহলে বাংলাদেশে প্রচুর মন্দির ছিল, সেই সমস্ত কিন্তু ভেঙে দিত উনি। আচ্ছা, এখানে মির্জাফর হ্যাঁ, তার যে এবার বলি, কোষ্ঠকাঠিন্য হয়েছিল, আমাদের এখানে একটা দিঘি নির্মাণ করা আছে, সেই দিঘির উল্লেখ মানে নাম হচ্ছে কালীসাগর। খুব ভালোবেসে নাম দেওয়া হয়েছিল কালীসাগর, কিন্তু দুর্ভাগ্য সেই দিঘি কিন্তু এখন মায়ের দখলে নেই। কারণ এই দিঘির নির্মাণ হয়েছিল মির্জাপুরের হাতে। মহারাজ নন্দকুমার এখানে প্রায় দিন আসতেন, এবং নন্দকুমার যে উনি দেখলেন যে মির্জাপুরের ভীষণভাবে কুষ্ঠব্যাধিতে উনি ভীষণভাবে আক্রান্ত হয়েছিলেন, যে জ্বালা যন্ত্রণা উনি সহ্য করতে পারছিলেন না। তখন নন্দকুমার করলেন কি, এখান থেকে মায়ের চরণামৃত নিয়ে ওনাকে দিয়েছিলেন। তার ফলে ওনার রোগটা অনেকটা মুক্ত হয়, অনেক যে ব্যাধি যন্ত্রণাতে কষ্ট পাচ্ছিলেন সেখান থেকে অনেকটা মুক্তি লাভ করেন। তখনই উনি মাকে আক্ষেপ করে বলেন যে মাগো, জীবনে বহু পাপকর্ম করে ফেলেছি, তাই কর্মফল ভোগ করছি, তাই তোমার শরণে এসে যখন আমি মুক্তি পেলাম, তাই তোমার জন্য আমি কিছু করে যেতে চাই। আজ তোমার জন্য যদি কিছু করে না যায়, ভবিষ্যৎ প্রজন্ম আমাকে ধিক্কার জানাবে যে আমি একজন মুসলিম নবাব হয়ে মায়ের কাছে কিছু দিতে পারলাম না, আমার অন্তরে কোনো পরিবর্তন ঘটলো না। তাই উনি করলেন কি, নন্দকুমারকে দিয়ে এমন একটি উপায় বের করলেন যেটা ইতিহাস থেকে যাবে। তো নন্দকুমার দেখলেন যে, মহারাজা নন্দকুমার দেখলেন যে এখানে জলসংকট ভীষণ, গ্রামাঞ্চল জলসংকট ভীষণ, তাই জলের অভাবটাকে আগে দূর করা হোক। তাই উনি কী করলেন, পূর্ব পশ্চিমে খনন করলেন। উনি চাইলে কিন্তু গোল করতে পারতেন, উনি লম্বালম্বি করে গেলেন পূর্ব পশ্চিম। পশ্চিম হচ্ছে ইসলামের পবিত্র দিক, পূর্ব হচ্ছে আমাদের পবিত্র দিক, তাই দুই দিককে বজায় রেখে উনি এই দিঘি নির্মাণ করে গেছেন। হ্যাঁ, মির্জাফর। খুব সুন্দর একটা এই হচ্ছে কীটাসর ইতিহাস। আর এখানে তাই মানুষকে বলবো যে বিভ্রান্ত হবেন না, ছিল সমস্ত মন্দিরেই যান, পুরনো মন্দির এটাই, পরবর্তীকালে আরো মন্দির হয়েছে, মা তো সর্বত্র, কিন্তু মূল শিলা যেটা হিসেবে পুজো হচ্ছে এই, যাকে 300 বছর আগে রানী ভবানী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শুধু সরানো কোনো গল্প নেই। আচ্ছা, আপনি বললেন এখানে অনেক শিব মূর্তি কিংবা শিব মন্দিরগুলো ছিল, সেগুলো কি হয়েছে এখন? সেগুলো আস্তে আস্তে কালের গতিতে ধ্বংস হয়ে গেছে। বজ্রপাত হয়েছিল, বেশ কিছু জায়গায় ভূমিকম্প এসেছিল, তারপরে এক মহামারী এসেছিল বলে সমস্ত কিছু মিটে যায়, পুরো গ্রামটা একসময় নষ্ট হয়ে যায়। আবার পরবর্তীকালে নতুন করে গ্রাম সৃষ্টি হয়, তখন আবার কিছু কিছু মন্দির করা হয়েছে। পরবর্তীকালে আমার বাবা কিছু ভক্ত ধরে ধরে মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছে। আদি যে মন্দির সেগুলো একটাও নেই, সেগুলো আছে, কয়েকটা আছে এখনো। পেছনের দিকে গেলে কিছু স্ট্রাকচার বিল্ডিংটা পাবেন এখন। আচ্ছা, আছে কিছু এখনো, দেখবেন একটা পুরো বট গাছে ধরে নিয়েছে, বহু প্রাচীন মন্দির পুরো বট গাছে জড়িয়ে নিয়েছে। খুব সুন্দর করে আপনি ঠিক আছে, এই ভালো তথ্যটা থাকুন। দিলেন। সমস্ত ভক্তদের বলবো মন্দিরে আসুন, মায়ের দর্শন করুন, অবশ্যই এখান থেকে খুব শান্তিভাবে যাবেন। এইটা ঠিক আছে, অসাধারণ সুন্দর বললেন আপনি, আর ভক্তদের খুবই ভালো লাগবে। আপনারা পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দিরের সমস্ত ইতিহাস শুনে নিলেন, আর মাকেও দর্শন করে নিলেন, দর্শন করিয়ে দিলাম। তো এই মন্দিরটা একটুখানি ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে মেন মন্দির, যেখানে বসে আপনারা শুনলেন। আর এই মন্দিরের চারপাশে রয়েছে খুব সুন্দর অসাধারণ জায়গা রয়েছে। এই মন্দিরের পিছনে এই মন্দিরগুলো রয়েছে, যে পুরোহিত মশাই বলেছিল যে পুরনো দিনের অনেক মন্দির আছে, সেগুলো ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। তার মধ্যে এই একটা মন্দির নতুন করে তৈরি করা হয়েছে। আর ওই পাশে রয়েছে সেই মির্জাফর যেটা খনন করেছিলেন, যে জলাশয়টা, সেইটা হচ্ছে ওই যে আমি সাইডে পরে গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা, চারপাশের অংশটা। তো মন্দিরটা কিন্তু সব মিলিয়ে অসাধারণ, আপনারা অবশ্যই এই মন্দিরটা এসে ঘুরে যাবেন। এই যে ধ্বংসাবশেষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু পুরনো মন্দির, যার ধ্বংসাবশেষ এখনও পড়ে রয়েছে। এই মন্দির কিন্তু 1405 খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে গেছিলো। তারপরে 1800 শতকে নটরের রানী ভবানী কিন্তু ওই মন্দির পুনর্নির্মিত করেছিলেন। এই যে মন্দিরগুলো দেখছেন, এগুলো কিন্তু রানী ভবানীর তৈরি। ওই যে মন্দিরটা, ওটা রানী ভবানীর তৈরি। আর যে পুরনো মন্দিরগুলো রানী ছিল, সেইগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছিলো। তার ধ্বংসাবশেষ ওই যে দেখালাম কিছু। আর এই একটা মন্দির রয়েছে, দেখুন এই যে পুরো বট গাছে মন্দিরটা ঘিরে রেখেছে। দেখুন কত পুরনো মন্দির, বুঝতে পারছেন। আর পুরোহিত মশাই যে বলেছিল 108টা শিব মন্দির রয়েছে, তার মধ্যে কিন্তু এই একটা শিব মন্দির, এই বট গাছ ঘিরে রেখেছে শিব মন্দিরটাকে।
আরও এই যে কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আরও আপনাদেরকে একটা পুরনো দেখাচ্ছি, এই দেখুন, এই একটা দেখতে পাচ্ছেন কত পুরনো এটা। তো যত দিন যাচ্ছে এই মন্দিরগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আরও অনেক মন্দির ছিল, সেগুলোই কালের ক্ষয়ে একদম ধ্বংস হয়ে গেছে পুরোপুরি। পুরোহিত মশাইয়ের মুখ থেকে মির্জাফরের কথা তো শুনলেন। মির্জাফরের যখন অসুখ হয়েছিল, তো এইখানে এসে মির্জাফর সেই চরণামৃত খেয়ে তার অসুখ ভালো হয়েছিল এবং তিনি মায়ের জন্য কিছু করবে বলে বলেছিলেন যে মায়ের জন্য আমি কিছু করে যাব, মায়ের চরণামৃত খেয়ে আমার অসুখ ভালো হলো। তখন তিনি এই এলাকার মানুষজনদের জন্য জলের ব্যবস্থা করেছিলেন। মানে তখন এখানে খুব জল সংকট ছিল, তিনি সেই জন্য একটা জলাশয় এখানে করে দিয়েছিলেন। এই যে মেন মন্দিরটা দেখতে পাচ্ছেন মায়ের, ঠিক মন্দিরের সামনেই রয়েছে এই যে জলাশয়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো অনেক বড় একটা জলাশয় উনি করে দিয়েছিলেন পূর্ব এবং পশ্চিম কোণ বরাবর। তো দেখুন এই হচ্ছে কিন্তু সেই জলাশয়, যেই জলাশয়টা মির্জাফর খনন করে দিয়ে গেছিলেন। দেখুন ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত এত বড় একটা জলাশয় কিন্তু সেই সময় মির্জাফর খনন করে দিয়েছিলেন এখানকার মানুষদের জন্য, এবং মায়ের সেই চরণামৃত খেয়ে নিজের অসুখ ভালো হয়েছিল সেই কারণে। আর সব মিলিয়ে এই মন্দিরটা কিন্তু অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে এই মন্দিরটা। আর এই যে পুনর্নির্মিত হয়েছে যে মন্দিরগুলো, এই হচ্ছে সেই মন্দিরগুলো। দেখুন এর স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে এই মন্দিরগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে। দেখুন নতুন করে পাথর বসিয়ে রং টং করে একদম নতুন করে তৈরি করা হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। দেখুন বটগাছের এখানে বিশ্রামাগার রয়েছে, মানুষজন এসে এখানে বিশ্রাম নিতে পারবেন। কত সুন্দর একটা জায়গা। আর ওখানে দুটো মন্দির রয়েছে, সামনে রয়েছে বড় একটা মাঠ। কি অসাধারণ একটা জায়গা এখানে। এই যে মূল মন্দিরের এই সামনেই রয়েছে একটা বড় শিব মন্দির। এই যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু একটা শিব মন্দির, আর সামনেই রয়েছে আমাদের নন্দী মহারাজ। দেখুন, আর এই যে শিব মন্দিরটা, এটা আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি। দেখুন এই যে 1000 বছরেরও পুরনো এই মন্দির। আর এই মন্দিরে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসেন। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িতে করে কিন্তু মানুষ এসছে পুজো দিতে। দেখুন কত মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে এই মন্দিরে পুজো দিতে আসছে। একান্ন সতীপীঠের এক সতীপীঠ কীর্তেশ্বরী মন্দিরটা আপনাদেরকে আমি দেখালাম। এবার এই কীর্তেশ্বরী গ্রামটা কেমন সেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে কীর্তেশ্বরী গ্রাম, এই গ্রামের বাড়িগুলো কিন্তু অসাধারণ। এখানে রয়েছে মাটির বাড়ি, মাটির দোতলা বাড়িও রয়েছে। এই যে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু মাটির বাড়ি, আর এটা দেখুন মাটির দোতলা বাড়ি। এরকম কিন্তু এই গ্রামে অসাধারণ মাটির বাড়ি রয়েছে। মেন রাস্তার পাশে একটা বাড়ি রয়েছে মাটির বাড়ি। দেখুন এই যে কত সুন্দর এই মাটির বাড়িটা। আর বাড়ির চারপাশ দিয়ে শুধু গোবরের ঘুঁটে দেওয়া রয়েছে, এই ঘুঁটে শুকিয়ে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবে। দেখুন কত সুন্দর মাটির বাড়ি। আর এই গ্রামে আরও অনেক মাটির বাড়ি রয়েছে। তো এই মাটির বাড়িগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন সব পাকা বাড়ি হয়ে যাচ্ছে। তো দেখুন এই যে পাকা বাড়ি হচ্ছে, আর এই পাশে রয়েছে আরও কিছু মাটির বাড়ি। দেখুন কত সুন্দর এই মাটির বাড়িগুলো, দারুণ লাগছে কিন্তু। আর এই পাশেও রয়েছে মাটির বাড়ি। তো আস্তে আস্তে এই মাটির বাড়িগুলো কিন্তু সব একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেন রাস্তার পাশে সুন্দর একটা মাটির বাড়ি রয়েছে, আর এই বাড়িতে গবাদি পশুপালন করছে। দেখুন কত গরু, মহিষ, ভেড়া, কত কিছু এখানে পশুপালন হচ্ছে। দেখুন এই যে গরু রয়েছে, এই যে ভেড়া রয়েছে। দেখুন কত গরু, গুণে শেষ করা যাবে না। আর পাশে রয়েছে একটা ছোট্ট মাটির বাড়ি আর একটা খেজুর গাছ। কত সুন্দর এক অসাধারণ গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে কিন্তু দেখতে। এইগুলো কি সব আপনাদের? বাবা এখানে কতগুলো গরু আছে? 100টা হবে। 100টা গরু আছে। আর এই ভেড়াটারা মিলিয়ে সব ওই 100 থেকে পার। আচ্ছা, এত গরুর মানে আর ভেড়ার যে পশুপালন করছেন, এই কি খাওয়ান এদেরকে? এদেরকে ওই তো এসছে গাড়িতে। ওই গাড়িতে করে এগুলো নিয়ে আসতে হয়? কি এগুলো কি কি খাওয়ান? ভুট্টা। ভুট্টা। আচ্ছা, এগুলো আপনাদের কিনে নিয়ে আসতে হয়? হ্যাঁ, কিনে আনতে হয়। আচ্ছা আচ্ছা, বাহ দেখুন কত সুন্দর এখানে পশুপালন হচ্ছে। দেখুন এই যে যে ভুট্টার ইয়েগুলো আছে, যে গাছগুলো, সেগুলো তারা কিনে নিয়ে আসে। আর এই দেখুন কত ভেড়া রয়েছে এখানে।
দারুণ লাগছে। এই দেখুন ছোট্ট একটা ভেড়ার বাচ্চা, কি সুন্দর লাগছে। তো এখানে 100টার উপরে গরু রয়েছে ঠাকুমা বলল। দেখুন এখানে গরুর দুধ দোয়ানো হচ্ছে। এই যে গাছগুলো, এই গাছগুলো কাটার জন্য কিন্তু এখানে মেশিন রয়েছে। এই মেশিনের ভেতরে দিয়ে গাছ কাটা হয় আর সেইগুলো হচ্ছে এই পশুপালনের খাওয়ানো হয়। দেখুন কত গরু রয়েছে, আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ, দেখুন কত গরু, বাবা। আর এখানে রয়েছে সুন্দর একটা মাটির বাড়ি, অসাধারণ সুন্দর এক পরিবেশ। তো এটা কি তোমাদের বাড়ি নাকি? হ্যাঁ, তোমাদের বাড়ি? আচ্ছা, দেখুন এই বাচ্চা মেয়েটাদের বাড়ি, কত সুন্দর মাটির বাড়িটা, পয় পরিষ্কার সাজানো গোছানো রয়েছে। ঠাকুমা কি করছেন? চাল বাচ্ছেন নাকি? তো এই চাল বেচে কি করা হবে? চাল দিয়ে, এই চাল দিয়ে রান্না করবেন? কোথা থেকে নিয়েছেন, কিনে নাকি? আচ্ছা, দেখুন চাল বেচে সেই চাল রান্না করা হবে। তো খুব সুন্দর তো আপনাদের এই মাটির বাড়িটা, সাজানো গোছানো, পয় পরিষ্কার, দারুণ। এখন এই গ্রামে মাটির বাড়ি কি অনেক বেশি নাকি? পাকা বাড়ি তো এখন বেশি হয়ে যাচ্ছে, মাটির বাড়ি তো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে নাকি? আর এই পাশ দিয়ে সিঁড়ি, এটা কি দোতলায় যাওয়ার জন্যে? বাবা, এটা এর উপরেও ঘর আছে কি? বাহ, দেখুন এই যে পাশ দিয়ে সিঁড়ি করার, ওপরেও যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এই যে ওপরে একটা ছোট খোপ রয়েছে, কি সুন্দর একটা জায়গা। দেখুন নিলিবিলি পরিবেশ। আর এই একটা মনে হয় এটা রান্নাঘর, রান্নাঘরও দেখুন মাটির, কত সুন্দর। আর তার উপরে রং করা রয়েছে, দেখুন কি সুন্দর। এই পাশে রয়েছে মাটির একটা দোতলা বাড়ি, এই দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, একদম গ্রাম্য পরিবেশ, দারুণ। আমার তো গ্রাম খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর সাজানো গোছানো এই বাড়িগুলো। আর দেখুন একদম সামনে রয়েছে একটা তুলসী মন্দির, এই পাশে একটা ছোট মাটির বাড়ি, আর এই যে মাটির দোতলা বাড়ি। পরিবেশটা দেখুন কত সুন্দর। আর এখানেও কিছু গরু রয়েছে, আর ওপাশে রয়েছে একটা জলাশয়, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর লাগছে। এইখানে এসে নিলিবিলি সময়ের পর সময় কেটে যাবে, মানে কিছু মনেই হবে না, সারা দিন এখানে থাকলে কেটে যাবে, এত সুন্দর একটা পরিবেশ। এই যে গরু মহিষগুলো দেখছেন, এই গরু মহিষ থেকে প্রতিদিন 2 কুইন্টাল তারা দুধ উৎপন্ন করে তারপরে তারা বাজারে বিক্রি করেন। আর এই দুধ থেকেই ঘি, তারপরে আরও অনেক কিছু তৈরি হয়। তো অসাধারণ একটা পরিবেশের মধ্যে রয়েছে এই জায়গাটা। এই যে মেন রাস্তার পাশেই রয়েছে একটা বট গাছ, আর তার সামনেই রয়েছে কীর্তেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। দেখুন এখন মনে হয় বিদ্যালয়টা বন্ধ আছে। দেখুন কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে বিদ্যালয়টা। আর অনেক দিন রং টং করা হয় না বলে কালারটা একদম ডিসকালার হয়ে গেছে, গ্রামের দিকে তো ওই জন্যে। আর কত সুন্দর সামনে একটা মাঠ রয়েছে, আর ওই পাশে রয়েছে একটা জলাশয়, খুব সুন্দর একটা জায়গা। এই গ্রামের একটা রাস্তার ভেতরে ঢুকলাম, রাস্তাটা দেখুন কত সুন্দর করে করা রয়েছে। এটা কিন্তু সিমেন্টের না, একরকম পাথর টাইপের জিনিস দিয়ে এই রাস্তাটা করা। আর এখানকার মাটির বাড়িটা দেখুন কি সুন্দর, চারিদিকে শুধু গোবরের ঘুঁটে দেওয়া। আর অনেক পুরনো বাড়ি, যেহেতু ভেঙে ভেঙে পড়ছে মাটিগুলো, দেখুন কি জরাজীর্ণ অবস্থায় রয়েছে বাড়ি। আর এই গ্রামের বেশিরভাগ বাড়ি হচ্ছে মাটির। এই দেখুন এই বাড়িটার স্ট্রাকচারটা দেখুন, কত সুন্দর একটা মাটির বাড়ি। এই গ্রামের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর একটা জিনিস দেখুন, এই গাছে কত সজনের ডাঁটা হয়ে রয়েছে, দেখুন প্রচুর। আর এই গ্রামের রাস্তাঘাট তো উন্নত, কিন্তু গ্রামের বাড়িঘরগুলো দেখুন কি অবস্থায় পড়ে রয়েছে। এগুলো হচ্ছে সব মাটির বাড়ি, পাকা বাড়িও আছে কিছু কিছু, এই একটা পাকা বাড়ি, একটা পাকা বাড়ি, তার মধ্যে মাটির বাড়িও রয়েছে। দেখুন এটা পুরো ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। আর এটা হচ্ছে একটা পুরনো মন্দির, মন্দিরটার জরাজীর্ণ অবস্থা দেখুন। আর এপাশেও রয়েছে একটা মন্দির, এই যে। তো গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এই কীর্তেশ্বরী গ্রামের আরেকটা মন্দিরে, যেটা হচ্ছে মায়ের গুপ্ত মন্দির।
আর এই মন্দিরের পাশের বাড়িঘরগুলো দেখুন কি অবস্থা, এগুলো কিন্তু সব মাটির বাড়ি, আর এই মাটির বাড়িগুলোর জরাজীর্ণ অবস্থা রয়েছে। আর দেখুন কত মানুষ এখানে ঘুরতে এসে গাড়িতে করে এই গুপ্ত মন্দির দেখার জন্য। দেখুন কতটা বড় জায়গা রয়েছে এই মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের গুপ্ত মন্দির। চলুন আপনাদের সেই গুপ্ত মন্দিরটা আমি দর্শন করাই। যে ব্রাহ্মণ বলেছিলেন গুপ্ত মন্দিরের কথা, এটাই কিন্তু সেই মায়ের গুপ্ত মন্দির। তো চলুন মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মায়ের গুপ্ত মন্দির। এই হচ্ছে মায়ের গুপ্ত মন্দির, আর গুপ্ত মন্দিরের বাইরে রয়েছে শিবলিঙ্গ রয়েছে দুটো। তো এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের ভেতরে, এখানেও ছোট ছোট শিবলিঙ্গের মন্দির রয়েছে। দেখুন এই একটা, আর এই হচ্ছে মায়ের গুপ্ত মন্দির ভেতরে দেখুন। আর এখানে হচ্ছে বলি দেওয়া হয়, সেই জন্য এই কাঠামোটা করা রয়েছে। এটা হচ্ছে শিবলিঙ্গ। আর এই দেখুন এই মায়ের মন্দিরের পরিবেশ। গুপ্ত মন্দিরের মায়ের বিগ্রহটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এটা হচ্ছে গুপ্ত মন্দিরের মায়ের বিগ্রহ। মন্দিরটা কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে। আর মন্দিরের চারপাশের বাতাবরণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মন্দিরের আরেকটা সাইড। এই সাইডটায় দেখুন এই পাশে কত আম বাগান রয়েছে, আর এই পাশে রয়েছে বড় একটা পুকুর। পুকুরের পাশে রয়েছে কত বড় একটা বট গাছ দেখুন। আর এখানে বিশ্রাম নেওয়ার অনেক জায়গা রয়েছে। এখানে মানুষজন খুব কমই আসেন। দেখুন কত বড় বড় আম গাছ, আর এখানে পুকুর দেখুন কত বড় পুকুর। এই পুকুরে কিন্তু অনেক মানুষ স্নান করতে আসেন। কত বড় পুকুরটা দেখুন, কি সুন্দর লাগছে। আপনাদেরকে মায়ের গুপ্ত মন্দিরটা দেখালাম। মন্দিরটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মন্দিরের সামনে রয়েছে কিন্তু আরও এরকম মাটির দোতলা বাড়ি। এই বাড়িটা দোতলায় রয়েছে, আর এই পাশের বাড়িটার কি জরাজীর্ণ অবস্থা। এইরকম বাড়িতেও কিন্তু মানুষ বসবাস করেন। দেখুন কি অবস্থা, টালির যে চাল রয়েছে সেটা কিন্তু ভাঙা, পুরো ভেঙে গেছে। সেই অবস্থায় কিন্তু মানুষ বসবাস করছে। আর এই পাশে রয়েছে সেই মাটির দোতলা বাড়ি, কত সুন্দর দেখুন ডিজাইন করে করা। এই হচ্ছে মায়ের গুপ্ত মন্দির, আর মন্দিরের সামনেই রয়েছে প্রচুর মাটির বাড়ি। দেখুন এই পরপর যতগুলো দেখছেন সব কিন্তু মাটির বাড়ি, আর এই মাটির বাড়িগুলো সব দোতলা। দেখুন উপরে একটা জানালা, নিচে একটা জানালা। দেখুন কত সুন্দর। আর বেশ কিছু পাকা বাড়িও আছে এই যে দেখুন। আর এই পাকা বাড়িগুলোর সামনে এই পাশ দিয়ে এই লাইন দিয়ে যতগুলো বাড়ি আছে সব হচ্ছে মাটির বাড়ি। দেখুন এখানকার মানুষজন এখনও কিন্তু মাটির বাড়িতে বসবাস করে। দেখুন এই গ্রামের ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে। তোমরা স্কুলে যাওনি কেন? আজকে ছুটি, ঈদের ছুটি। দেখুন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর এখানে খেলাধুলা করছিল। আমি যেই মোবাইলটা অন করেছি সবাই এসে সামনে দাঁড়িয়ে পড়েছে ভিডিও তোলার জন্যে। দেখুন আর এই হচ্ছে এটা কাদের বাড়ি? এটা তোমাদের বাড়ি? এই বাড়িতে তোমরা থাকো? দেখুন এই হচ্ছে মাটির বাড়ি। দেখুন এই একটা মাটির বাড়ি, আর এটা সম্ভবত গোয়াল ঘর। আর এখানকার বাড়ি ঘর দূরের অবস্থা দেখুন। এই হচ্ছে মাটির বাড়ি, এইরকম জায়গায় মানুষজন বসবাস করেন। দেখুন এই বাড়িতে কারা থাকে মোনা? এটা কাদের বাড়ি? তাই দেখুন এইটুখানি একটা বাড়িতে মানুষজন বসবাস করে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। আচ্ছা ভালো আছেন আপনি? কোথায় গেছিলেন আপনি? ঘাস কাটতে। ঘাস কাটতে? এই ঘাস ও গরু আছে, গরুর জন্য ঘাস কাটতে গেছিলেন। তো আপনি একা থাকেন নাকি বাড়িতে? না আমার মেয়ে আছে, আমার স্বামী আছে। আচ্ছা আপনার তিনজন থাকেন। তা আপনাদের জীবিকা মানে কাজকর্ম কি করেন আপনারা? কাজকর্ম পারি না, কি করবো? দেখেন এই গরু পুষেছি, গরু। আপনি এটা নামিয়ে নিন, আপনার অনেক কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে এসেছেন মনে হয়। এই তো ঘাস কাটতে মাঠে। আচ্ছা এটা নামিয়ে নিন আপনি। দেখুন এই ঘাস কেটে বস্তায় ভরে তাই নিয়ে আসছে। তো এইটুকু বাড়িতে আপনারা 3-4 জন থাকেন? দেখুন এই হচ্ছে এনাদের মাটির বাড়ি। আর বাড়ির পরিস্থিতি দেখুন, এখানে রয়েছে একটা খাট, আর ভেতরে মনে হয় একটা জায়গা রয়েছে।
তো এইটুখানি বাড়িতে থাকতে আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা হয় না? অসুবিধা তো হচ্ছে, এখন কি করব? আচ্ছা, ঘর টর পাননি আপনারা সরকার থেকে? পাইনি বলি তো আমরা, আমাদের নাই তো মনে করেন যে দেয়নি দলিল পত্র ও কিছু। আচ্ছা আচ্ছা। এছাড়া আপনাদের এই মাটির বাড়িতে থাকতে আর কি কি অসুবিধা হয়? অসুবিধা এই যে গরু বাছুরে নিয়ে মনে করেন কোন জায়গায় যে যাবো নিয়ে থিয়ে তা কিছু আচ্ছা, এখানে কি ধরুন আপনি বাড়ি বন্ধ করে কোথাও গেলেন, আপনার বাড়ি কি চুরি টুরি হতে পারে, এরকম কোনো বিষয় আছে এখানে? এখন মনে করেন যে কাগজপত্র না হলে তো দিবে না। আচ্ছা, না বলছি এখানে কি চোর টোর আছে? না, চোর নেই তাই তো? যাক, এটা একদিক থেকে ভালো যে মাটির বাড়ি হলেও আপনি বাড়ি তালা বন্ধ করে কোথাও গেলেন সেটা ভেঙে চুরে নিয়ে। আর হচ্ছে ওই বর্ষায় কি আপনাদের অসুবিধা হয়? ধরুন বর্ষা ঝড় বৃষ্টি হলো তখন আপনাদের কি অসুবিধা হয়? তাই তো গেছিল ঝড় বৃষ্টিতে, দেখেন ঘর ই করে ওদের ঘরের মধ্যে পড়ে গেছিল। তাও ও আচ্ছা আচ্ছা, এই চাল উল্টে ওই বাড়ির পড়ে গেছিল? হ্যাঁ, সব শুদ্ধ করানি টরানি সব। আচ্ছা, তারপরে আবার নতুন করে তৈরি করেছে? নতুন করে আবার করলাম, কি করব? না দেখুন। করলে তো বাসা তো করে তো থাকতে হ্যাঁ, হবে। হ্যাঁ, সে তো পাখিদেরও অবশ্যই। বাসা আছে, সে তো তো অবশ্যই। সেরকম আমাকেও বাসা করে থাকতে তো হবে। আচ্ছা আচ্ছা, তো ঝড় বৃষ্টির সময় এরকম অসুবিধা আপনাদের পোহাতে হয়? অসুবিধা মানে ঝড় বৃষ্টিতে তখন মনে হবে যে কার বাড়ি যাবো, কি করব, হাওয়াতে উড়ে যাবে, কি হবে ওই চিন্তা। সেটাই দেখছেন, মাটির বাড়ি দেখতে হয়তো আমাদের অনেক ভালো লাগে, কিন্তু এই বাড়িতে যারা বসবাস করে তাদের যে কতটা কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, মেয়ে ছেলে হয়ে দেওয়াল দিয়েছি, কি করব? এই দেওয়াল পড়ে গেছিল কতবার? হ্যাঁ, মেলা দিনই হলো। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি একাই ওই হ্যাঁ, মাটির আমার স্বামী দেওয়াল আর আবার আমি তুলেছেন? মনে করেন যে এই করে করে তখন হিম্মত ছিল, এখন তো আর পাচ্ছি না। আচ্ছা, এখন বয়স হয়ে গেছে যেহেতু, এখন তো সেই কষ্টের ইয়েটাও নেই। তো থাকতে বুঝতে হবে, পারছেন খেতে এই হবে। মাটির বাড়িতে যারা থাকে তাদের কি কষ্ট। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আসছি। তো আপনাদের গ্রামটা ঘুরতে এসেছিলাম। তো দেখুন এরকম ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করছে। আর এখানকার বেশিরভাগ মাটির বাড়িতে এরকম গোবরের ঘুঁটে দেওয়া রয়েছে, তারা জ্বালানি করবে। এখানে রয়েছে বেশ কিছু পুরনো মন্দির, এটাও কিন্তু একটা মাটির বাড়ি। আর তার সামনে রয়েছে পরপর দুটো পুরনো মন্দির। মন্দিরগুলোর ভেঙে একদম জরাজীর্ণ অবস্থা, ভেতরের যে পাথর ইটগুলো সেইগুলো সব বেরিয়ে রয়েছে। দেখুন এই একটা মন্দির, এখন মন্দিরের ভিতরে দেখুন কি অবস্থা, এখানে সাইকেল আরও অনেক ভাঙাচোরা জিনিসপত্র তাই রাখছে। এই মন্দিরের ভেতরে তো কাঠ মাঠ রাখা রয়েছে, দেখুন বহু পুরনো এই মন্দিরটা, দেখলেই বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা। আর এই পাশেও রয়েছে কিন্তু একটা মাটির বাড়ি, নেই, এটা হচ্ছে ইট দিয়ে আর মাটির মিশ্রণে একটা তৈরি করা বাড়ি। তো ও পাশে কিন্তু আরও একটা এরকম ভাঙা মন্দির রয়েছে, এই দেখুন। এই যে কিরিটেশ্বরী গ্রাম, এই গ্রামটা কিন্তু ভারত সরকার 2023 সালে শ্রেষ্ঠ গ্রাম হিসাবে উপাধি দিয়েছিলেন। আর এই গ্রাম এমনই একটা ভারতবর্ষের গ্রাম যেখানে হিন্দু মুসলিম বলেন কোনো জাতি ভেদাভেদ নেই, সবাই কিন্তু একত্রিত হয়ে এই গ্রামে বসবাস করেন। এই যে মুর্শিদাবাদ গ্রাম, এটা কিন্তু একটা ঐতিহাসিক গ্রাম। এই গ্রামে এসে আপনারা কিরিটেশ্বরী মন্দিরটা দর্শন করতে পারেন এবং এই মুর্শিদাবাদে এসে কিন্তু আপনারা হাজারদুয়ারি, ইমামবাড়া, জগৎ শেঠের বাড়ি, 1000 কবরস্থান, কাঠগোলা বাগান, এরকম অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন। এবার বলি আপনারা এই কিরিটেশ্বরী মন্দিরে কিভাবে আসবেন। আপনারা যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা টু লালগোলা লোকাল ধরবেন, রানাঘাট হয়ে মুর্শিদাবাদ স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো ধরে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট পার করে দাহাপাড়া, সেই দাহাপাড়া থেকে 30 টাকার বিনিময়ে টোটো ধরে আপনারা কিন্তু কিরিটেশ্বরী মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর আপনারা যারা হাওড়া হয়ে আসবেন, হাওড়া টু কাটোয়া লোকাল ধরে ডাহাপাড়া স্টেশনে নামবেন, সেই ডাহাপাড়া স্টেশন থেকে সেই 30 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই কিরিটেশ্বরী মন্দিরে চলে আসতে পারেন। আর আপনারা যারা মুর্শিদাবাদ ভ্রমণে আসবেন তারা তো শিয়ালদা থেকে যদি আসেন তাহলে শিয়ালদা টু রানাঘাট লোকাল ধরে আপনারা চলে আসবেন মুর্শিদাবাদ স্টেশনে নেবে। তো আপনারা মুর্শিদাবাদের অন্য যে সাইট সিনগুলো আমি বললাম সেইগুলো দেখে নিতে পারেন। এটাই ছিল কিন্তু ভারতের 51 সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। তো এই সতীপীঠ কিরিটেশ্বরী মন্দিরটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এবং এখানে আশেপাশের ছোটোখাটো গ্রাম আপনাদেরকে দেখালাম। তো এই মন্দিরটা কেমন লেগেছে আপনাদের, তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের পর্যন্ত টাটা।